বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের শিরোনাম হলো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা আলোচনা করতে আমাদের যে জিনিসটা খুবই জরুরি সেটা হলো তাপীয় সিস্টেম। মূলত তাপীয় সিস্টেম বা তাপীয় গতীয় প্রক্রিয়াগুলি নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে আসি, তাপীয় সিস্টেমটা কি? তাপীয় সিস্টেম হলো পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড়জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশ বিবেচনা করি, সেটি তাপীয় সিস্টেম বলা হয়। আমরা একটা জিনিস যখন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করি তখন তাপ দ্বারা যে কাজগুলি করি, যে অংশটা যে সিস্টেমের মাধ্যমে, সেই তাপীয় অংশটাকে বলা হয় তাপীয় সিস্টেম। এখন একটা তাপীয় সিস্টেমের মধ্যে মূলত আয়তন, ভর এবং অন্তস্থ শক্তি থাকবে। নির্দিষ্ট আয়তন থাকবে, ভর থাকবে, অন্তস্থ শক্তি থাকবে। এই তাপীয় সিস্টেম ভিন্ন প্রকার হতে পারে। তো আমরা মূলত তিনটা তাপীয় সিস্টেম নিয়ে আলোচনা করব। একটা হলো উন্মুক্ত সিস্টেম। তো উন্মুক্ত সিস্টেম হচ্ছে যে তাপীয় সিস্টেমে পরিবেশের সাথে ভর শক্তি উভয় বিনিময় করে, তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। যে তাপীয় সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করে তাকে উন্মুক্ত সিস্টেম বলা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করলে হয়তো আমাদের একটু জিনিসগুলি বুঝতে সহজ হবে। মনে করো আমার এই রুমটা তাপীয় একটা সিস্টেম যদি বিবেচনা করি, তো এইটার আর পরিবেশটা যদি বিবেচনা করি রুমের বাইরের অংশটাকে, তো এখন এই রুমে আমি একটা পাইপ দিয়ে যদি গ্যাস নিয়ে আসি, গ্যাস নিয়ে এখানে আমরা যদি সেই গ্যাস ব্যবহার করে তাপ উৎপন্ন করে সেখানে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে গ্যাস যখন আসলো মানে ভর আসলো, গ্যাসের ভর আছে, সেই গ্যাস দ্বারা যদি আমি বিদ্যুৎ উৎপন্ন করি এবং তার দিয়ে যদি আবার বিদ্যুৎটাকে বাইরে সাপ্লাই দিয়ে দিই, তাহলে আমাদের গেল ভর এবং শক্তি দুইটাই পরিবেশের সাথে বিনিময় করলো। এই সিস্টেমটাকে বলতে পারি আমরা কি? উন্মুক্ত সিস্টেম। অপরদিকে দ্বিতীয় যেটা সেটা হলো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে যে তাপীয় সিস্টেমে শক্তি বিনিময় করে, ভরটা বিনিময় করে না, শুধু শক্তি বিনিময় করে, তাকে বলি আমরা কি? বদ্ধ সিস্টেম। অর্থাৎ কি বিনিময় করে? শুধু শক্তি বিনিময় করে। আমি সংজ্ঞাটাও লিখলাম, পুরোটাই শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করে না। এখন যেমন আমি যদি বলি আমার এই রুমেই একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, আমি বাইরে থেকে আর গ্যাস আনলাম না, এই সিলিন্ডারের গ্যাস দিয়ে আমি বিদ্যুৎ উৎপন্ন করলাম এবং সেই বিদ্যুৎটা তাপ যদি আমি তার দিয়ে বাইরে সাপ্লাই দিয়ে দিই, তাহলে শুধু ভরটা আমার আনা লাগছে না, শুধু শক্তিটা আমি বিনিময় করলাম। এই সিস্টেমটাকে আমরা বলবো কি? বদ্ধ সিস্টেম। অপরদিকে আছে বিচ্ছিন্ন সিস্টেম, 3 নম্বরে। যে তাপীয় সিস্টেমে, অর্থাৎ যে তাপীয় সিস্টেমে পরিবেশের সাথে ভর ও শক্তি কোনোটাই বিনিময় করে না, ভরও বিনিময় করে না, শক্তিও বিনিময় করে না, তাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ আমি এই রুমে আমার গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে আমি বিদ্যুৎ উৎপন্ন করলাম, আবার এই বিদ্যুৎটা আমি এখানে ব্যবহার করলাম, অর্থাৎ আমি বাইরে থেকে কিছু আনলামও না, দিলাম না, পরিবেশ থেকে কিছু আনলামও না, দিলামও না, তখন আমার এই সিস্টেমটাকে বলবো আমরা কি? বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমরা 3 ধরনের সিস্টেম শিখলাম। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং
বিচ্ছিন্ন সিস্টেম। এই তাপগতি প্রক্রিয়ার আমরা মূলত 4 ধরনের তাপগতি প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। আমরা এখন সমুষ্ণ প্রক্রিয়া বা সমুষ্ণ পরিবর্তনকে নিয়ে আলোচনা করব। সমুষ্ণ পরিবর্তন, আমাদের তাপগতি প্রক্রিয়া যে পরিবর্তনগুলি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো সমুষ্ণ পরিবর্তন। আর সমুষ্ণ পরিবর্তন যে প্রক্রিয়া হয়েছে থাকে সেটাকে বলি আমরা সমুষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়া সম উষ্ণ, যে তাপগতি প্রক্রিয়ায় উষ্ণতা সমান থাকে অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি সমুষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হবে না বা হ্রাস পাবে না, সেই প্রক্রিয়াটাকে বলবো সমুষ্ণ প্রক্রিয়া। তবে সমুষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকলেও আয়তন এবং চাপের কি হবে পরিবর্তন হবে। সেই জন্য আয়তনের সাথে চাপের যে সম্পর্কটা সেটা বয়েল একটা সম্পর্ক দিয়েছেন। সেই জন্য সমুষ্ণ প্রক্রিয়াটা মূলত আসলে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র আমরা জানি কি তাপমাত্রা স্থির থাকলে চাপ আয়তনের কি ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে বয়েলের সূত্রের সাথে পি সমানুপাতিক হবে কি 1/v বা পিবি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে সমুষ্ণ প্রক্রিয়াটা পিবি ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটা কি মেনে চলে। এখন সমুষ্ণ প্রক্রিয়াতে আমরা যে জিনিসটা দেখি, এটা যদি আমরা একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, এক্স অক্ষ এদিকে যদি ওয়াই অক্ষ দিই, এদিকে যদি আমরা আয়তন ব্যবহার করি আর এদিকে চাপ, তাহলে দেখা যায় এই চাপ ও আয়তনের সম্পর্ক, চাপ যখন কম থাকে আয়তন, চাপ যখন বেশি থাকে তখন আয়তন কম হয়, আবার চাপ হ্রাস পাওয়ার সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়। আমরা এটাকে দুইটা তাপমাত্রায় যদি করি তাহলে এটা T1 তাপমাত্রা এবং T2 তাপমাত্রা যদি হয়ে থাকে, T1 তাপমাত্রাটা ইজ গ্রেটার দেন যদি T2 হয়, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এই সমুষ্ণ প্রক্রিয়া ঘটার ক্ষেত্রে যে শর্তগুলি আছে, যে সব ক্ষেত্রেই সমুষ্ণ প্রক্রিয়া ঘটে না। সমুষ্ণ প্রক্রিয়াটা আমরা যে পাত্রে নিয়ে ঘটবো, 4টা শর্ত মেনে চলে। শর্তসমূহ হলো, মনে করো একটা পাত্র নিলাম, এই পাত্রে একটা সিলিন্ডার রাখা আছে, পিস্টন সিলিন্ডার, পাত্রটা একটা সিলিন্ডার, এটার মধ্যে একটা পিস্টন রাখা আছে। এখন এখানে গ্যাস আছে। সমষ্টির প্রথম শর্তটা হলো এই পাত্রটা হতে হবে সুপরিবাহী। এই পাত্রটা কি হবে সুপরিবাহী দ্বারা হতে হবে, অর্থাৎ এটার মধ্যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অতিরিক্ত তাপ ঢোকার সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এটার মধ্যে দিয়ে তাপটা বের হয়ে যেতে পারবে। আবার তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে বাইরে থেকে তাপ চলে আসতে পারে, অর্থাৎ এটার তাপমাত্রা তখন স্থির থাকবে। এক, সুপরিবাহী হতে হবে। 2, এটা শর্ত হলো এটার যে পরিবেশটা আছে তার চারিপাশটার তাপ ধারণ ক্ষমতাটা বেশি হতে হবে। তাপ ধারণ ক্ষমতা তার কী হতে হবে বেশি হতে হবে, যেন আমরা তাপ বের হলে যেন সে তাপটা শোষণ করে নিতে পারে, আবার যদি তার তাপমাত্রা হ্রাস পেয়ে যায় তখন যেন সে তাপ সরবরাহ করতে পারে, সেই অবস্থাটা থাকতে হবে। 3 নম্বর হলো চাপের পরিবর্তন করলে আমরা যখন এর তাপমাত্রা বৃদ্ধি, যখন এই আয়তনটাকে বাড়াবো বা কমাবো, সেজন্য আমাকে হয়তো এদিকে চাপ দিতে হবে অথবা চাপ হ্রাস করতে হবে। সুতরাং এই চাপটা যখন আমরা দেব, 3 নম্বর শর্তটা হলো চাপটা খুব ধীরে দিতে হবে, অর্থাৎ এই ঘটনাটা ঘটতে হবে খুব ধীরে ধীরে, তাহলেই তা সমস্ত পরিবর্তনটা সংঘটিত হবে। 4 নম্বরে যেটা হলো, 4 নম্বর শর্তটা হলো যে প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জন করে সবসময় তার তাপমাত্রা কী থাকতে হবে
স্থির থাকতে হবে। তাহলে তাপগতিবিদ্যার ক্ষেত্রে সমস্ত পরিবর্তনটা যেটা হয় সেটা 4টা শর্ত মেনে চলবে। 1, পাত্রটা সুপরিবাহী হতে হবে। 2, তার পরিবেশের তাপ ধারণ ক্ষমতা বেশি হতে হবে। 3, চাপ ধীরে ধীরে দিতে হবে। 4, তাপমাত্রাটা স্থির থাকতে হবে। এখানে আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পেয়েছিলাম, সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পেয়েছিলাম dq = du + dw। যেহেতু তার তাপমাত্রা স্থির থাকবে তাহলে du এর মানটা কত হবে? 0 হবে। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দাঁড়াবে dq = 0 + dw বা dq = du, অর্থাৎ যেই পরিমাণ তাপ আমি দেব সবটা দিয়ে কী হবে? কাজে রূপান্তরিত হবে। এখন আমরা দ্বিতীয় পরিবর্তনটা, সেটা হলো রুদ্ধতাপীয় পরিবর্তন আলোচনা করব। আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন, রুদ্ধ মানে বদ্ধ, তাপ মানে বদ্ধতাপীয়, তাই না? তো রুদ্ধতাপীয় পরিবর্তনটা তাহলে কি? আসলে যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, আমরা সমস্ত পরিবর্তন বলছিলাম তাপমাত্রা স্থির ছিল, এখন হচ্ছে তাপ স্থির থাকবে, তবে আয়তন এবং চাপের কিন্তু পরিবর্তন হবে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং সেই পরিবর্তনটাকে বলা হয় রুদ্ধতাপীয় পরিবর্তন। এখন রুদ্ধতাপীয় পরিবর্তনটা একই রকম যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদিকে যদি আমরা আয়তন প্রকাশ করি, এদিকে যদি চাপ প্রকাশ করি, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনটাও কিন্তু এমনই হয়। হ্যাঁ, লেখচিত্রটা এমন দাঁড়ায়। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রেও শর্ত আছে, যে শর্তগুলি হলো যে আমরা যে পাত্রটা রাখবো সেই পাত্রটা হতে হবে কুপরিবাহী, 1 নম্বর শর্ত। একটা সিলিন্ডারের মধ্যে যদি পিস্টন রেখে আমরা গ্যাস রাখি, এই প্রক্রিয়ার ক্ষেত্রে এই পাত্রটা হতে হবে, ওটা ছিল সুপরিবাহী, এটা হবে কুপরিবাহী, অর্থাৎ বাইরের থেকে তাপ আসা যাওয়া করতে পারবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তার পরিবেশটা, সারাউন্ডিংটা হতে হবে তাপ ধারণ ক্ষমতা কম হবে, অর্থাৎ সহজে সে তাপ গ্রহণও করবে না এবং সহজে তাপ প্রদানও করবে না, অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা কম। আর 3 নম্বর শর্ত হলো এই ঘটনাটা ঘটবে খুব দ্রুত প্রক্রিয়া, অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে, সুতরাং এই প্রক্রিয়াটা হতে হবে দ্রুত। এক হচ্ছে পাত্রটা হবে কুপরিবাহী পাত্র, 2 নম্বর হলো পরিবেশের তাপ ধারণ ক্ষমতা কম, পরিবেশের তাপ ধারণ ক্ষমতা কম, তারপর ঘটনাটা ঘটতে হবে দ্রুত প্রক্রিয়া বলতে পারি আমরা। আর এর বৈশিষ্ট্যের মধ্যে এই তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে, ওইটার মধ্যে তাপমাত্রা পরিবর্তন হয় নাই, এটার মধ্যে তাপমাত্রা পরিবর্তন হতে হবে। এক্ষেত্রে আমরা যে সূত্রটা তারা মেনে চলে, ওখানে ছিল পিবি ইকুয়াল টু ধ্রুবক, এখানে হচ্ছে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটা মেনে চলবে। তাপগতি প্রক্রিয়া রুদ্ধতাপীয় যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল dq = du + dw। এখানে যেহেতু তাপের কোনো পরিবর্তন হয় না, তাপের পরিবর্তন না হওয়া মানে dq এর মানটা 0 হওয়া, সুতরাং আমরা কি পাচ্ছি? 0 = du + dw। তো এখান থেকে আমরা এটাকে যদি দেখি, dw = লিখতে পারি -du, অর্থাৎ
আমি যদি বাইরে থেকে তাপ না নিয়ে কাজ করি, এটার ভিতর থেকে শক্তি নিয়ে কাজ করি, তখন তার তাপমাত্রাটা হ্রাস পাবে, অভ্যন্তরীণ শক্তিটা কমে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি সংকুচিত করি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর যদি প্রসারিত করি হ্যাঁ তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। এই তো তাহলে আমরা দ্বিতীয় পরিবর্তন পেলাম রুদ্ধতাপীয় পরিবর্তন। এই দুইটা পরিবর্তন আমাদের বেশ উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের আরও দুইটা পরিবর্তন আছে। একটা হচ্ছে সমচাপ পরিবর্তন, সংজ্ঞাটা এমন নামের মধ্যে লুকায়িত আছে, যে তাপগতি প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সেই প্রক্রিয়াটাকে বলি সমচাপ প্রক্রিয়া। তারপরে আছে সম আয়তন প্রক্রিয়া, যে তাপগতি প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, সেটা হলো সম আয়তন প্রক্রিয়া। তাহলে আমরা চারটা পরিবর্তনের সম্পর্কে জানলাম: সমুষ্ণ পরিবর্তন, রুদ্ধতাপীয় পরিবর্তন, সম আয়তন পরিবর্তন, সমচাপ পরিবর্তন। তাহলে তাপগতি প্রক্রিয়ার চারটা পরিবর্তন সম্পর্কে আমরা, বা চারটা প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।